এই 9% এলাকার ভিতরে কিভাবে আমরা যাবতীয় কর্মযজ্ঞকে অ্যাকোমোডেট করতে পারি, টিউনিং উইথ ক্লাইমেট চেঞ্জ কনসিডারেশন। আর্থিক দিক দিয়ে যদি তার ফসলি ভাবে সে যদি স্বাবলম্বী হয়, তাহলে সে সচেতন, জানে সে বিষয়টাও সে গুরুত্ব সহকারে দেখবে। 12 লক্ষ টাকা দিয়ে কি অবকাঠামো উন্নয়ন বলেন, আর সামাজিক নিরাপত্তা বেষ্টনী বলেন, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, কি সেবা দেওয়া যেতে পারে? আমাদের যে প্রজেক্টগুলো আছে আমরা বাস্তবায়ন করি, সেটা কিন্তু একেবারে রুট লেভেলে কিন্তু আমাদের সুযোগ আছে কাজ করার, সেটা আমরা চেষ্টা করছি। আসলে যে প্রকল্প বাস্তবায়ন হবে ওখানকার জ্ঞান নিয়ে এসে আমরা বিভিন্ন দরবারে কথা বলবো এবং এখানে কথা বলবো, এটাই মেকানিজম। আপনার ইউনিয়নে খাউলিয়াতে হাট বাজার কয়টা, দাকপে হাট বাজার কয়টা, কোন ব্যাংক, কোন বিভাগ, কোন চেয়ারম্যান কত সালে ছিল, সমস্ত তথ্য আছে। যে আমাদের যে ক্লাইমেট চেঞ্জ বা এই ব্যাপারগুলো, যে অ্যাডাপ্টেশন, যে ব্যাপারগুলো দরকার, সেইগুলো নিয়ে আসলে তারা কতটুকু ওয়াকিবহাল। এবং মানুষের কল্যাণের মনোবৃত্তি নিয়ে যদি আপনি কাজ করেন, ওর মধ্যে যে ফ্লগুলো আছে ওগুলো কিন্তু কভার হয়ে যাবে। খুব পিন পয়েন্ট করে যদি বলি, ওয়ার্ড সভাগুলো এখন অংশগ্রহণমূলক হচ্ছে। নাগরিকগণ, বিশেষ করে নারীদের কার্যকর অংশগ্রহণ বেড়েছে। কার্যকর অংশগ্রহণ বলতে তারা শুধু উপস্থিত হচ্ছে এটাই না, তারা তাদের মতামত দিচ্ছে, তাদের স্থানীয় সমস্যাগুলো তুলে ধরছে, এই কাজগুলো হচ্ছে। তারপরে উন্মুক্ত বাজেট সভা হচ্ছে। উন্মুক্ত বাজেট সভা বলতে উন্মুক্ত স্থানে সাধারণ মানুষের অংশগ্রহণে মাইকিং করে সিএসওদের সহযোগিতা নিয়ে, তারপরে ওয়ার্ড সিবিও কমিউনিটি বেসড অর্গানাইজেশনের সদস্যদের সহযোগিতা নিয়ে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করে ওয়ার্ড সভাগুলো হচ্ছে, এই বাজেট সভাগুলো হচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি খাতভিত্তিক বাজেট বরাদ্দ এখন বরাদ্দ সহ জেন্ডার ও জলবায়ু বান্ধব খাতে বরাদ্দ হচ্ছে বা আগের তুলনায় বেড়েছে। আমরা একটা অর্জন যদি দেখি, বাজেট বরাদ্দ দিয়ে, এই যে বাজেট বরাদ্দ হচ্ছে, পাশাপাশি শুধু হচ্ছেই না, বাজেট বরাদ্দ থেকে কিছু টাকা দিয়ে, মানে বরাদ্দ দিয়ে ঢালু সিঁড়ি, মাতৃদুগ্ধ কন্যার স্থাপন বা বনায়ন সহ জলবায়ু ও জেন্ডার বান্ধব কার্যক্রম আগের তুলনায় এখন আরও বেশি নেওয়া হচ্ছে। পাশাপাশি যদি দেখি, সেবাভিত্তিক তথ্য তালিকা তৈরি করা হয়েছে, বিশেষ করে ওই উপজেলার, স্ব উপজেলার কোন কোন ডিপার্টমেন্ট কী ধরনের সেবা দেয়, কীভাবে সেই সেবা পাওয়া যায়, কাদের কাছে যেতে হবে, তাদের নাম ঠিকানা, এগুলো সহ একটা তথ্যভিত্তিক তালিকা করা হয়েছে এবং প্রত্যেক সিএসওর কাছে সেই তালিকাটা আছে। সেটা ব্যবহার করে তারা বিভিন্ন ডিপার্টমেন্টের কাছে যেয়ে তারা সেবা প্রাপ্তির জন্য আবেদন জমা দিচ্ছে। পাশাপাশি আরও কিছু অর্জন আছে, যেমন বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, সাংবাদিকদের সাথে স্থানীয় পর্যায়ে এই সিএসও নেটওয়ার্ক সদস্যদের সম্পর্ক উন্নয়ন হয়েছে, একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এবং বিভিন্ন দপ্তরে দলগতভাবে সেবা প্রাপ্তির আবেদন তারা জমা দিচ্ছে, যার ভিত্তিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিভিন্ন সেবা পাচ্ছে, যেটা আমরা আগেই দেখলাম। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, ওরা চাইলেই ইজিলি নিজেদের গ্রুপে আলোচনা করে সহজেই একটা ইনফরমেশন সমস্ত সদস্যদের ভিতরে পাঠিয়ে দিতে পারে। পাশাপাশি সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের সাথে ইতিমধ্যে যে সম্পর্ক স্থাপন হয়েছে, সেগুলো পরবর্তীতে ওনারা নিয়মিত যোগাযোগের মাধ্যমে বজায় রাখবে সিএসও সদস্যরা। যেমন আমরা যখন সমাপনী কর্মশালা করেছি ইউনিয়ন পর্যায়ে বা উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে, তখন বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন এবং সরাসরি সিএসওদের সাথে একটা কানেকশনের সুযোগ তৈরি হয়েছে। সরাসরি সিএসওদের কানেকশনের একটা সুযোগ তৈরি হয়েছে। যেমন আজকে ওনারা এই গোলটেবিল বৈঠকে সিএসও সদস্যরা আছে, এখানে গভর্নমেন্টের বিভিন্ন দপ্তরের প্রধানগণ আছেন, প্রতিনিধিগণ আছেন, আর তাদের সাথেও একটা যোগাযোগের একটা পরিবেশ তৈরি হয়েছে। 9 ভাগ জায়গা আছে বাংলাদেশের। এই 9 ভাগ জায়গায় বর্তমান আমাদের যে লোক সংখ্যা এবং অতিরিক্ত আরো 4 কোটি, এই লোক সংখ্যার থাকার জায়গা মানে ঘুমানোর জায়গা, বাজার করার জায়গা, তারপর স্কুল কলেজ মাদ্রাসা, চিকিৎসা, আমাদের যা যা প্রয়োজন প্রত্যেকটা অ্যাক্টিভিটি আমাকে এই জায়গার ভিতরে অ্যাকোমোডেট করতে হবে। গিভেন যে ক্লাইমেট চেঞ্জ আরো বেশি অ্যাক্সেলারেট হবে, আমাদের আরো বেশি জলবদ্ধতা হবে, আরো লবণাক্ততা বাড়বে, আরো ফ্রিকোয়েন্ট সাইক্লোন হবে, হ্যাঁ, আমরা খরা হয়ে যাবে, তারপরে ট্রান্সবাউন্ডের অনেক ইস্যুর কারণে আমরা অনেক বেশি এফেক্টেড হয়ে যাব। এই ফ্যাক্টরগুলো আছে, কিন্তু আমাদের চ্যালেঞ্জ হচ্ছে আমরা 2050 সাল নাগাদ এই 9% এলাকার ভিতরে কিভাবে আমরা যাবতীয় কর্মযজ্ঞকে অ্যাকোমোডেট করতে পারি, টিউনিং উইথ ক্লাইমেট চেঞ্জ কনসিডারেশন। এটা হচ্ছে যে মেজর ফাইন্ডিং। এটা কি কোনো সমাধান নাই? সমাধানটা কি হতে পারে? সমাধানটা আমাদের লোকাল লেভেলে সমাধান করার জন্য আমাদের ডিফারেন্ট স্কেলে কাজ করতে হবে। শুধুমাত্র লোকাল লেভেলে ইউনিয়ন পরিষদ পর্যায়ে যদি আমরা সবকিছু করে ফেলি, তাহলে ইউনিয়ন পর্যায়ের সব সমস্যার সমাধান আমরা করতে পারবো না, যেহেতু আমরা দেখলাম যে আমাদের রিসোর্স অ্যালোকেশন ইজ ভেরি সেন্ট্রালাইজড। এই জন্য আমরা শুধুমাত্র লোকাল লেভেলে যদি আমরা ইউনিয়ন পরিষদ লেভেলে সব সমাধান করতে চাই,
তাহলে কিন্তু আমাদের দেশের এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে পারবো না। আমাদের আশা যে আমরা ওই সময় এই যে খাল খননের বিষয়টা যদি খাল যদি খনন থাকে তাহলে মানুষ ফসল উৎপাদন করতে পারবে এবং সে নিজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। আরেকটা বিষয় হচ্ছে এরকম যে ওই ফসল করতে যে অনেক চাষি ক্ষতিগ্রস্ত হয়ে তখন ওরাও ওই শহরগামী হয়ে যাচ্ছে, তখন ওই পরিবারও অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে আমরা মনে করি যে খাল খননগুলো আসলে করা উচিত। তাহলে আর একটা বিষয় হচ্ছে যে মানুষ জানে যে সুপ্রিয় পানি খেতে হয় বা ব্যবহার করতে হয়, কিন্তু অর্থনৈতিক যে তাদের যে অর্থনৈতিক যে সাপোর্ট আছে, তাদের যে মানে আয়ের উৎস, তা দিয়ে তার ওই পানি সুপ্রিয় পানি মানে কিছু কিছু জায়গায় আছে পানির প্ল্যান্ট আরো প্ল্যান্ট আছে, কিন্তু তাদের ওই সুপ্রিয় পানি কিনে খাওয়ার মতন আর্থিক সংকটও তাদের নেই। এই জন্যে যদি আপনার মনে করেন যে আর্থিক দিক দিয়ে যদি তার ফসলিভাবে সে যদি স্বাবলম্বী হয়, তাহলে সে সচেতন জানে, সে বিষয়টাও সে গুরুত্ব সহকারে দেখবে। এই জন্য আমরা চাচ্ছি যে আমরা সুদূর সেই প্রত্যন্ত অঞ্চল থেকে মনে করেন থানা এখন আপনাদের পর্যন্ত পৌঁছাতে পেরেছে। আমাদের দাবিগুলো প্রত্যাশা যে আমাদের দাবিগুলো যেন আমাদের সাধারণ আমাদের মা বোন যারা আছে বা এই পরিবারগুলো যাতে একসাথে সম্ভব না, কিন্তু ধারাবাহিকভাবে যদি আস্তে আস্তে আমরা সেই পর্যন্ত পৌঁছাতে পারি, তাহলে আমরা সবাই সবার উন্নয়নের জন্য আমরা মনে করি এই পর্যন্ত পৌঁছাতে পারবো। আমরা পাই সরাসরি ইউনিয়ন পরিষদে মাত্র 8 থেকে 10 লক্ষ টাকা, 8 থেকে 10 লক্ষ টাকা। আর বাজেট যে জনসংখ্যা ধরা হয়েছে 2011 সালের আদমশুমারি অনুযায়ী মূলত 33 থেকে 35 লক্ষ মানে হাজার জনসংখ্যা আছে। তাহলে এই 12 লক্ষ টাকা দিয়ে কি অবকাঠামো উন্নয়ন বলেন, আর সামাজিক নিরাপত্তা বেষ্টনী বলেন, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, কি সেবা দেওয়া যেতে পারে একটা ইউনিয়নে? এ হচ্ছে বাস্তবতা। ওটি হচ্ছে ধরা হয়েছে এডিপি মানে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের। ওনারা ওইভাবে ওখান থেকে প্রজেক্ট দেয়, বলে দেয়, প্রজেক্ট কিছু মুখস্থ আকারে যায়, যার পরে ওখান থেকে বাস্তবায়ন হয়ে যায়। কত পার্সেন্ট বাস্তবায়ন হলো আর সত্য কথা যে কি বাস্তবায়ন হলো, এইটি কিন্তু ইউনিয়ন পরিষদ কিছু জানে কিছু জানে না। কারণ প্রত্যেকটা ইউনিয়নে আর প্রত্যেকটা এই 5471 ইউনিয়ন পরিষদের বাস্তব চিত্র এরকম। এ হচ্ছে ইউনিয়ন পরিষদের অ্যাক্টিভিটিস স্যার। লোকাল যে নলেজটা আছে সেই নলেজটাকে কাজে লাগিয়ে আমরা যে বিভিন্ন অ্যাডাপটিভ অ্যাকশন নিচ্ছি, যেমন সাইক্লোন শেল্টার, ফ্লাড শেল্টার বা এই ধরনের অন্য ইনফ্রাস্ট্রাকচার, এখানেও কিন্তু আমাদের লোকাল নলেজটাকে কাজে লাগানোর স্কোপ আছে। আবার যদি আমরা পলিসি বা অর্থায়নের দিকে তাকাই, তাহলেও কিন্তু হচ্ছে আমাদের এটাকে প্রমোট করতে হবে। আমাদের ইন্টারন্যাশনাল কিছু ক্লাইমেট ফান্ড আছে, যেটা মেহেদি ভাই দেখিয়েছেন। আমরা গ্রিন ক্লাইমেট ফান্ড, অ্যাডাপ্টেশন ফান্ড, এলডিসিএফ ফান্ড, আবার হচ্ছে গভর্নমেন্ট নিজস্ব ট্রাস্ট ফান্ড আছে, যেটা আমাদের নিজস্ব রিসোর্স। তো এইগুলোর ক্ষেত্রে হচ্ছে যে আমাদের ওই যে এই ধরনের লোকাল নলেজ, এটাকে হচ্ছে আমাদের সুযোগ আছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। অ্যাডাপ্টেশন ফান্ড থেকে আমরা একটা প্রজেক্ট বাস্তবায়ন করছি, বর্তমানে পরিবেশ অধিদপ্তর বাস্তবায়ন করছে। সেই প্রজেক্টের ডিপির দায়িত্বে আমি আছি। এই প্রজেক্টটা হচ্ছে বাংলাদেশের 2টা ক্লাইমেট ভালনারেবল এরিয়া, একটা হচ্ছে একেবারেই নর্থে রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়ন, এবং আরেকটা হচ্ছে একেবারেই দক্ষিণে, সেটা হচ্ছে যে ভোলার মুজিবনগর ইউনিয়নে। এই 2টা ইউনিয়নে হচ্ছে আমরা কাজ করছি। ওখানে যারা ক্লাইমেট ভালনারেবল কমিউনিটি আছে তাদেরকে আমরা ক্লাইমেট রেজিলেন্ট হাউজিং প্রোভাইড করছি, প্রায় 350 বাড়ি আমরা করে দিচ্ছি। তারপরে হচ্ছে যে অল্টারনেট ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসে সাপোর্ট দিচ্ছি, তাদেরকে ট্রেনিং দিচ্ছি এগ্রিকালচারালের ক্ষেত্রে। এই ধরনের আমরা কাজ কিন্তু করছি। অর্থাৎ আমরা আমাদের যে প্রজেক্টগুলো আছে আমরা বাস্তবায়ন করি, সেটা কিন্তু একেবারেই রুট লেভেলে কিন্তু আমাদের সুযোগ আছে কাজ করার, সেটা আমরা চেষ্টা করছি। আসলে এডিপির কাজই তো প্রকল্প ভিত্তিক, এডিপি তো হবেই এরকম। এখন রাজস্ব আয় দিয়ে যদি কিছু করে সেটা এক ধরনের। ইউনিয়ন পরিষদে আপনি যেটা বললেন, এই যা জলমহাল থেকে আসে বা ওইখানকার ঘরবাড়ি থেকে যদি আসে, এইটাই ওনারা 10 লক্ষ বা 12 লক্ষ বলছেন, এটা হবে। বাকি যেটা বিভিন্ন প্রকল্পের এডিবি থেকে আসছে, তো এগুলো ডিটেইল আমরা জানি। আজকে এখানে আলোচনা আসবে এবং এই কথাগুলো তো মূলত কাজটা হচ্ছে যে আজকের যে এই যে উপকূল অঞ্চলের নির্মাণে স্থানীয় জ্ঞান, এটা দরকার আছে, কিন্তু এইটা কোন মেকানিজম এখানে নিয়ে এসে করতে হবে সেটাও ঠিক করতে হবে। আবার ঠিকও যে হয়নি তা না। এই যে যেটা এখানে চলছে, যে প্রকল্প বাস্তবায়ন হবে, ওখানকার জ্ঞান নিয়ে এসে আমরা বিভিন্ন দরবারে কথা বলবো এবং এখানে কথা বলবো, এটাই মেকানিজম, এবং আবার এটা যাবে। হ্যাঁ, আমার মনে হয় এইভাবে যদি আমরা করতে পারি তাহলে একটা জায়গায় পৌঁছাতে পারবো। ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান
এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট আমরা করেছি, আমার নো ডাউট। কিন্তু এটাকে অনেক ভাবে, যেটা মেহেদী ভাই দেখিয়েছেন এই রিসার্চে, যে একদম স্থানীয় পর্যায় থেকে তুলে আনার জায়গাটা করা যাবে কিনা। কারণ আমি যদি জানি আমার মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়নের অবস্থা কিরকম, তাহলে মোরেলগঞ্জ খাউলিয়া ইউনিয়নে কত রকমের প্রকল্প চলছে সব জানতে পারবো। আমি ডিস্ট্রিক্ট লেভেল থেকে জানতে পারবো উপজেলার মাধ্যম দিয়ে কতগুলো সরকারি প্রজেক্ট যাচ্ছে। আমি এনজিও ব্যুরো থেকে ফিল্টার করলেই দেখতে পাবো আমার এখানে কি কি প্রজেক্ট আছে। এবং বাংলাদেশের ডিজিটালাইজেশনের ক্ষেত্রে এই 4600টা ইউনিয়নেরই 600টা ওয়েবসাইট আছে। ভালো কি মন্দ তথ্য আছে কিনা সেটা পরের হিসাব, কিন্তু আছে। আপনার ইউনিয়নে খাউলিয়াতে হাট বাজার কয়টা, দাকোপে হাট বাজার কয়টা, কোন ব্যাংক, কোন বিভাগ, কোন চেয়ারম্যান কত সালে ছিল, সমস্ত তথ্য আছে। এখন এই তথ্য যদি থেকে থাকে, সেখান থেকে একটা জায়গা করা সম্ভব না। উক্ত বছরে সরকার থেকে 5টি প্রজেক্ট এসেছে, হেলভেটাস, ব্র্যাক, প্রশিকা, সুশীলন 10টি প্রজেক্ট করেছে, আমার এনজিও বড় তথ্য আছে। তাই স্থানীয় সরকারকে সক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট কিন্তু কাজ করে, মানে ওতপ্রোতভাবে। আমরা স্থানীয় সরকার ইনস্টিটিউট যেটা আসে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট, তারা এই ব্যাপারগুলো যে আমাদের যে ক্লাইমেট চেঞ্জ বা এই ব্যাপারগুলো যে অ্যাডাপ্টেশন, যে ব্যাপারগুলো দরকার, সেইগুলো নিয়ে আসলে তারা কতটুকু ওয়াকিবহাল, বা তারা যে মডিউল বা কারিকুলাম ডেভেলপ করেছে, এই কম্পোনেন্টগুলো তাদের মধ্যে আছে কিনা, এটাও কিন্তু দেখা প্রয়োজন। নাহলে তারা কিভাবে স্থানীয় সরকারের সক্ষমতা বৃদ্ধি করবে? তার মানে উনাদেরও কিন্তু ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্টদেরও কিন্তু তাদের মডিউল বা কারিকুলামগুলো কিন্তু যুগোপযোগী করতে হবে, এবং এই জলবায়ু সেন্ট্রিক যে ইউনিয়নগুলো আছে তাদের সাথে সমন্বয় করে তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য তাদের স্পেশাল কারিকুলামের কিছু কিছু কন্টেন্ট নেওয়া। যে আমাদের জলমহল আছে, সরকারি জলমহল আছে, প্রায় আমার 28,000 সরকারি জলমহল আছে। 28 সরকারি জলমহলের বর্তমান যে ইজারার যে ব্যবস্থা, সেটা যেগুলো 20 একর ঊর্ধ্বে, সেটা দেওয়া হচ্ছে আমার উপজেলা থেকে, নিম্নে উপজেলা থেকে, আর 20 একর নিচের ঊর্ধ্বে সেটা হচ্ছে আমার জেলা থেকে। আমার এবং যে রাজস্ব পাওয়া যায় এটা সরাসরি সরকারের কোর্টে জমা হয়। তা আমরা বলেছি, আমরা এটা আগামীকাল আমরা একটা প্রপোজাল দিচ্ছি ইজারার প্রথা বাতিল করার জন্য। কারণ কি, যে আমার যে জলমহলটি আমার ইউনিয়ন পরিষদে আছে, ওই জলমহলের সংশ্লিষ্ট আমার আশেপাশে মৎস্যজীবী পরিবার আছে, এবং এই মৎস্যজীবীরা ওই জলমহল ভোগ করবে। আমি যদি ইজারার প্রথা বাতিল না করতে পারি, সংশ্লিষ্ট মৎস্যজীবীরা সেই জলমহলে প্রবেশাধিকার পায় না। ইজারার প্রথা হচ্ছে কি, সিলেটের মৌলভীবাজার থেকে ওখানে হাওড়ে অনেক জলমহল আছে, সেই জলমহলে হচ্ছে কি ইজারার প্রথার কারণে প্রভাবশালীরা সেখানে তারা নিয়ন্ত্রণ নিচ্ছে। প্রকৃত মৎস্যজীবী যাতে পাওয়ার কথা, জলমহল ব্যবস্থাপনা নীতিতে যাদের পাওয়ার কথা, তারা কিন্তু সেখানে পাচ্ছে না। আমরা যদি অনেক সময় মানে টার্মে বলি যে কোনটা অ্যাডাপ্টেশন, কোনটা মেল অ্যাডাপ্টেশন, অর্থাৎ কোনটা অভিযোজন নাকি এটা অভিযোজনকে আরো ক্ষতিগ্রস্ত করে, এটা আমি একটা বড় এক্সাম্পল দিব। এটা হয়তো অনেককে ফার্স্টেড করবে, বাট আমি দিব যে কিভাবে আমরা মেল অ্যাডাপ্টেশনও করি। তো সেখানে আমরা একটা চেষ্টা করলাম, যেটা ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানে একটা ডিরেক্টিভ ছিল, তো সেটাকে বেসিস করে আমরা 29টা উপজেলায় এটা একটা পাইলটিং করেছি। সেটা হলো যে আমরা লাপা করেছি, লোকাল অ্যাডাপ্টেশন প্ল্যান অফ অ্যাকশন। বাট আমাদের লাপা করার সময় আমরা যে জিনিসটা মানে মেথোডোলজিটা যেটা ফলো করেছি, সেটা হলো যে আমাদের লাপা যেন হয় ন্যাশনাল অ্যাডাপ্টেশনের 8টা টার্গেট করে। আপনারা জানেন যে আমাদের 8টা টার্গেট আছে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানে। সো আমরা লাপা করার সময় আমরা ওই 8টা টার্গেটের বেসিসে ওইখানকার জলবায়ুর কি রিস্ক আছে এবং সেই রিস্কের সাথে কোন চ্যালেঞ্জের সাথে কোন অ্যাকশনের সাথে যায়, সেভাবে স্থানীয়ভাবে একটা পরিকল্পনা করেছি। কোনো একটা কাজ করা হলে, কাজ করলে ভুল হতে পারে, কাজ করলে সেটার মধ্যে ফ্ল থাকতে পারে, কিন্তু কাজ করতে হবে। এবং মানুষের কল্যাণের মনোবৃত্তি নিয়ে যদি আপনি কাজ করেন, ওর মধ্যে যে ফ্লগুলো আছে ওগুলো কিন্তু কাভার হয়ে যাবে। তখন আপনি একটা পর্যায়ে এসে যদি আপনি দেখেন যে আসলে আমার যেটা ভুল হচ্ছে, দেন ইউ উইল লাইক কাম ব্যাক, আপনি ওখান থেকে ফিরে আসবেন। আর আপনি যদি ইগো নিয়ে চলেন, না আমারটাই ঠিক, হ্যাঁ, এই ধরনের মানুষের এটা বলার কোনো সামর্থ্য নেই, ওটা স্রষ্টার ব্যাপার, উনি অমনিশিয়েন্ট, অমনিপোর্টেন্ট। সো এই জন্যে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের গভর্নমেন্টের যতগুলো আইন আছে সবগুলো আমি ডেসক্রিপশন করব না, কিন্তু এগুলো যথেষ্ট বলে আমি মনে করি। লাইক জলাধার আইন 2001, তারপরে আমাদের ন্যাশনাল এগ্রিকালচার অ্যাওয়ার্ড এর ব্যবস্থা করা হয়েছে, কোঅপারেটিভ সোসাইটির ব্যবস্থা আছে, প্রোডাক্টিভিটি এগ্রিকালচারে বাড়ানোর জন্য অনেক ব্যাপার নেওয়া হয়েছে। আপনারা আমাদের এখানে যে সমবায়ের কনসেপ্ট নিয়ে অনেক দেশ এখন ফার্স্ট ওয়ার্ল্ড হয়ে গেছে,
তারা ডিক্লেয়ার করেনি, কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড লাইক সাউথ আমেরিকা, এই সাউথ কোরিয়া। দেন এখানে একটা জিনিস আছে, সেটা হলো যে ডিফারেন্ট টেকনোলজি ইনভেন্ট করা, এটা কিন্তু বড় একটা ব্যাপার। বিষয়টা হচ্ছে যে অনেক মানুষ হয়েছে, মানুষকে খাবার দিতে হবে, তো সেই ক্ষেত্রে আপনাকে হয়তো এমন চিন্তা করতে হচ্ছে, কমার্শিয়াল চিন্তা করতে হচ্ছে সেই ক্ষেত্রে, কিন্তু সেক্ষেত্রেও যাতে করে এই ক্ষতিগুলো কমিয়ে আনা যায় সেই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি খুব লাকিলি আমার একটা ভালো ক্লাইমেট বিষয়ক রিপোর্টার আছে এখানে, তো আমরা এই পরিবেশ এবং এই জলবায়ু নিয়ে আমাদের কিছু সুযোগ তৈরি হয়েছে যে আমরা কিছু কাজ করতে পারি নিজের স্যাটিসফ্যাকশনের জন্য এবং আমাদের মানুষকে অ্যাওয়ার করার জন্য। তো সেটাও অনেক জায়গায় পাওয়া যায় না, অনেক মিডিয়ায় পাওয়া যায় না। তো আমি মনে করি যে সেই দিক দিয়ে আমরা অনেক সুযোগ তৈরি হয়েছে, এটা আমরা করব। তো আমি মনে করি যে এটাকে আপনারা কিভাবে সার্বজনীন করবেন, এটাকে কিভাবে আপনারা উন্নয়নের সঙ্গে যুক্ত করবেন, এবং এটাকে কম্পার্টমেন্টাল করে রাখলে এটা ঝুঁকি, এই লম্বা এটা ঝুঁকি থেকে যাবে। তো আমি মনে করি যে আপনারা যে কাজটা এনজয় করেন, এটা একদিন পরিবর্তন হবেই। হ্যাঁ, হয়তো আপনি পুরোটা দেখে যেতে পারলেন না, কিন্তু আপনি সূচনার সঙ্গে ছিলেন, এটা আস্তে আস্তে হয়তো পরিবর্তন হবে। আমরা হয়তো অনেক কিছু, আমার তো খুব লোভ হইতেছে এখন যে বাংলাদেশ তো একদিন না একদিন কিছু একটা হবে, কিন্তু থাকতে পারবো না, দেখে যেতে পারবো না, এটা লোভ হয়। হ্যাঁ, কিন্তু এটা বদলাবে, এটা এইভাবে থাকবে না, আরো অনেক কিছু ঘটবে।